আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বর্তমান পরিস্থিতি আমাদের কারোই অনুকূলে নয়। দিন দিন অতিমারির প্রকোপ বেড়েই চলেছে। সুতরাং সবাইকে সাবধানতা মেনে চলতে হবে, তবে ভয় পেলে চলবে না। মনোবল এবং ইমিউনিটি দুটোই ধরে রাখতে হবে। তাই সবার জন্য আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে আমি প্রফেসর আফরোজা সুলতানা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আজকে তোমাদেরকে প্রত্নতত্ত্ব ও মুসলিম স্থাপত্যের ক্রমোন্নতি, যার কোড নাম্বার 1607, এই বিষয় থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় আব্বাসীয় আমলের স্থাপত্যিক বৈশিষ্ট্য এবং উমাইয়া আমলের সাথে আব্বাসীয় আমলের স্থাপত্যিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা। আমরা জানি 750 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের পতনের পর আব্বাসীয় খিলাফতে গোড়াপত্তন হয় এবং 500 বৎসরের বেশি সময় এই খিলাফত টিকে ছিল। 1258 খ্রিস্টাব্দে হালাকু খানের আক্রমণের ফলে তা ধ্বংস হয়ে যায়। আব্বাসীয় আমলে শিক্ষা ও সংস্কৃতি ব্যাপক উন্নয়ন ঘটে, সেই সাথে সাথে স্থাপত্যেরও বিশেষভাবে উন্নয়ন ঘটে, যা আজকে আমাদের আলোচনার বিষয়। শুধুমাত্র লৌকিক স্থাপত্যই নয়, এর সাথে সাথে মসজিদ স্থাপত্যেরও ব্যাপক উন্নয়ন হয়। অর্থাৎ ধর্মীয় স্থাপত্যের পাশাপাশি লৌকিক স্থাপত্য ব্যাপকভাবে গড়ে ওঠে এবং ভিন্ন আঙ্গিকে গড়ে উঠেছিল। আমরা আগের আলোচনা থেকে দেখেছি উমাইয়া স্থাপত্য ছিল এক কেন্দ্রিক, কিন্তু আব্বাসীয় স্থাপত্য প্রশাসন যেহেতু বিকেন্দ্রীকরণ করা হয়েছিল, ফলে এর প্রভাব স্থাপত্যের উপরেও এসে পড়েছিল। আব্বাসীয় স্থাপত্যের ধারাকে বোঝার জন্য বা অনুধাবনের জন্য আমরা একে রাজকীয় বা কেন্দ্রীয় স্টাইল এবং আঞ্চলিক বা প্রাদেশিক স্টাইলে ভাগ করে নিতে পারি। এছাড়া আব্বাসীয় আমলের ধর্মীয় স্থাপত্যগুলোতেও বিশেষ কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমেই যদি আমরা আলোচনা করতে যাই যে এই স্থাপত্যের উপকরণ এবং উপাদান নিয়ে, তাহলে দেখা যায় সাধারণভাবে আব্বাসীয় আমলের স্থাপত্যগুলো কাদামাটি কাজে লাগিয়ে গড়ে উঠেছিল, কারণ আব্বাসীয় রাজকীয় স্থাপত্যগুলো মেসোপটেমিয়া কেন্দ্রিক ছিল, মেসোপটেমিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। সেখানে পাথর খুব একটা সহজলভ্য ছিল না, বরং দজলা ফোরাত নদীর বিধৌত প্রচুর উর্বর মাটি সেখানে পাওয়া যেত এবং সেই মাটিগুলোকে, সেই কাদামাটিগুলিকে বিভিন্ন আঙ্গিকে ব্যবহার করে, যেমন পুড়িয়ে ইট তৈরি করে অথবা কাঁচামাটিকে বিভিন্নভাবে ব্যবহার করে এই স্থাপত্যগুলো তৈরি করা হয়েছিল। মসজিদ বা ইমারতের ছাদগুলোর জন্য কাঠের ব্যবহার করা হয়েছিল। দ্বিতীয়ত যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে পাথরের প্রাচীরের মতো কাদামাটির প্রাচীর সাধারণত কি হয় না, শক্ত হয় না। এটা তো খুবই স্বাভাবিক, তাই না? সেই জন্য দেয়াল প্রাচীরকে দেখা যাচ্ছে যে শক্তপোক্ত করার জন্য প্রশস্ত করে বানানো হয়েছিল এবং অধিক স্থায়ী করার জন্য অর্ধবৃত্তাকার পোস্তা নির্মাণ করা হয়। সামারা, আবু দুলাবের মসজিদ যখন আমরা আলোচনা করব, তখন দেখা যাবে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি সেখানে পরিলক্ষিত হয়েছে। তৃতীয় ক্রাইটেরিয়া যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা গেছে যে আব্বাসীয় আমলের যে সমস্ত মসজিদ তৈরি করা হয়েছিল, অর্থাৎ ধর্মীয় স্থাপত্য যেগুলো তৈরি করা হয়েছিল, সেখানে প্রবেশপথ, গবাক অর্থাৎ জানালা, এগুলো ওর পরিমাণ অনেক বেশি ছিল। কিবলা প্রাচীর ছাড়া বাকি 3 দিকে রিওয়াক প্রাচীরে অনেকগুলো ঢোকার রাস্তা অর্থাৎ প্রবেশপথ দেখা যায়, যেমন সামারা মসজিদে, আবুদুল্লাহের মসজিদে, রাক্কা মসজিদ সমূহে। এই সমস্ত জিনিস আমরা যখন আলোচনা করব তখন সেখানে আমরা দেখতে পাব। চতুর্থত যদি আলোচনা করতে যাই, তাহলে আব্বাসীয় আমলের মসজিদগুলো তো সাধারণত আয়তাকার বা
অসম আয়তনের দেখা গিয়েছে, তবে বর্গাকৃতিরও তো দু একটা ছিল না, তা নয়। মসজিদের দৈর্ঘ্যের দিকটি ছিল কিবলা সমান্তরাল দিক। পঞ্চমত, কিবলা দিক ছাড়া মসজিদের অবশিষ্ট 3 দিকে রিওয়াক বা আবেষ্টনী কোঠা দিয়ে পরিবেষ্টিত ছিল। অর্থাৎ কিবলা দিকের প্রাচীর ছাড়া বাকি 3 দিকে প্রত্যেকটা প্রাচীরের সাথে একটা আবেষ্টনী কোঠার মতো ছিল, যেগুলোর উপরে ছাদ ছিল। এই রিওয়াকের ব্যবস্থাটা সাধারণত করা হয়ে থাকে যাতে মসজিদ কোলাহল মুক্ত বা বাজারের যে বাজারটা তো সাধারণত ইবাদতখানা থাকে অন্য ধরনের, বাজার থাকে অন্য রকমের, সুতরাং এই বাজারের কোলাহল থেকে মুক্ত রাখার জন্য এই রিওয়াকের ব্যবস্থা সাধারণত করা হয়ে থাকে। তবে আব্বাসীয় আমলে দেখা যায় যে এই রিওয়াক ছাড়াও জিয়াদা বা বহির চত্বরের সংযোজন ঘটেছে। অর্থাৎ রিওয়াক ছাদ ছিল কিন্তু জিয়াদাতে কোনো ছাদ থাকে না। এটা মসজিদ চত্বরের আর একটু বাইরে দেয়াল দিয়ে ঘেরা জায়গায় এই জিয়াদার ব্যবস্থা করা হয়ে থাকে। এই জিয়াদায় সাধারণত আব্বাসীয় আমলে দেখা গেছে যে টয়লেট, গোসলখানা ইত্যাদির ব্যবস্থা রাখা হয়ে থাকে। আমরা যখন সামারা মসজিদ, আবুদুল্লাহের মসজিদ, মুসা ইবনে তুলনের মসজিদ পড়ব তখন সেখানে জিয়াদা সম্পর্কে সবিস্তারে আলোচনা করব। ষষ্ঠত, আমরা দেখি যে আব্বাসীয় আমলের মসজিদ সমূহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহের মধ্যে যেটা হচ্ছে জুল্লা বহু খিলান পথে বিভক্ত ছিল। কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব যে উমাইয়া আমলে আমরা কি দেখেছি, 3 সারির খিলান পথে বিভক্ত ছিল, কিন্তু আব্বাসীয় আমলে সেটা বহু খিলান পথে বিভক্ত ছিল। এবং এই খিলান সারি কিবলা প্রাচীরের দিকে প্রবাহমান ছিল। জুল্লা খিলান পথের মধ্যবর্তী খিলান পথ হতে কিছুটা চওড়া। কিবলা প্রাচীরে আয়তাকার মিহরাবের প্রচলন আমরা আব্বাসীয় আমলের মসজিদগুলোতে দেখে থাকি। আমরা অন্যান্য মসজিদ যখন আলোচনা করেছি তখন দেখেছি যে মেহরাব সাধারণত অর্ধবৃত্তাকার, সামনের দিকে অগ্রসরগামী। সপ্তমত, আব্বাসীয় আমলের মসজিদ স্থাপত্যে একটার বেশি মিনার সংযোজন করা হয়নি। একটা মসজিদে একটা মিনার সংযোজন করা হয়েছিল। তাছাড়া চৌকোনাকৃতি মিনারও দেখা যায় সেই সময়। আর এই মিনারগুলো কিবলার বিপরীত দিকে যে প্রাচীরটা রয়েছে সেখান থেকে তার উদ্গমস্থল, অর্থাৎ ওখান থেকেই মিনারের উৎপত্তি স্থল, সেখান থেকে দেখানো হয়েছে। তাছাড়া আব্বাসীয় আমলেই আমরা দেখতে পাই বিশেষ ধরনের মিনার, অর্থাৎ মালবীয় মিনার যেটাকে বলা হয়, বা মানারা আল মালবিয়া। এই ভিত্তিস্তর, এটার ভিত্তিস্তর ছিল বর্গাকৃতি। কিবলা প্রাচীরের বিপরীত পাশে মসজিদ থেকে কিছুটা দূরে এইগুলো তৈরি করা হয়। সর্বশেষ আমরা আলোচনা করতে পারি যে ডেকোরেশনের বিষয়টা। ডেকোরেশনের বিষয়ে যদি আসে তাহলে স্টাকু অলঙ্করণ এবং মোজাইক মসজিদের সৌন্দর্য বর্ধন করেছে। তবে উমাইয়া আমলের মতো জমকালো বা চোখ ধাঁধানো অলঙ্করণ আব্বাসীয় আমলের মসজিদে খুব একটা দেখা যায় নাই। এই এতটুকু আলোচনার মধ্যে আমরা যেটা দেখতে পাই যে সাধারণভাবেই আব্বাসী আমলের স্থাপত্যের বৈশিষ্ট্য এবং উমাইয়া আমলের স্থাপত্যের বৈশিষ্ট্যের মধ্যে কিছুটা তফাৎ। সেই তফাৎগুলো যদি আমরা, প্রধান তফাৎগুলো যদি আমরা তুলে ধরি তাহলে দেখা যাচ্ছে যে উমাইয়া আব্বাস আমলের প্রধান কিছু পার্থক্য আলোচনা করলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে উপকরণের বিষয়গুলো। আমি যখন প্রথম তোমাদের এই সাবজেক্টটি পড়ানো শুরু করেছিলাম তখনই বলেছি যে স্থাপত্য সাধারণত উপকরণ সেই ধরনের উপকরণই ব্যবহার করা হয় যেখানে অর্থাৎ যেখানে যে জিনিসটা সহজলভ্য। এই কথাটা আমি বারবারই বলি যে সহজলভ্য, হাতের কাছে বা যেই অঞ্চলে যে সমস্ত জিনিস ভালো পাওয়া যায় সেগুলো দিয়েই স্থাপত্য সাধারণত তৈরি করা হয়ে থাকে। এখানেও ঠিক সেটাই হয়েছিল। দেখা গেছে যে উমাইয়া আমলের উপকরণ ছিল পাথর, কাঠ,
ফলে এই শক্ত করার জন্য আব্বাসী আমলে যে পোস্তা ব্যবহার করা হয়েছিল সেটা উমাইয়া আমলে প্রয়োজন হয় নাই। আর আব্বাসী আমলের উপকরণগুলো ছিল কাদামাটি, কাঠ ইত্যাদি। সুতরাং আগে আলোচনা করেছি যে এই দেয়ালগুলো শক্ত বা পোক্ত করার জন্য এখানে পোস্তার ব্যবহার হয়েছে, যেটা উমাইয়া আমলে হয় নাই। তাছাড়া উমাইয়া আমলের মসজিদে রিয়াকের ব্যবস্থা ছিল, কিন্তু জিয়াদার ব্যবস্থা শুধুমাত্র আব্বাসী আমলের মসজিদে আমরা লক্ষ্য করে থাকি। উমাইয়া আমলের মসজিদের জুল্লা সাধারণত 3টি আইলে বিভক্ত ছিল, কিন্তু আমরা আব্বাসী আমলের জুল্লাকে দেখেছি বহু আইলে বিভক্ত। তাছাড়া উমাইয়া আমলের প্রবেশপথ অর্থাৎ মসজিদের প্রবেশপথ ছিল সীমিত, কিন্তু আব্বাসী আমলে মসজিদের প্রবেশপথ ছিল বহু সংখ্যক। উমাইয়াদের মসজিদ স্থাপত্য সাধারণত আলোচনা করলে দেখা যায় যে এদের ছাদগুলো ছিল উর্মিমালা বা ঢেউ খেলানো ছাদ, কারণ উমাইয়া মসজিদের ছাদগুলো খিলান সারির উপরে স্থাপিত হয়। কিন্তু আব্বাসী আমলে মসজিদের ছাদ সরাসরি স্তম্ভ বা পিলপার উপরে ন্যস্ত হয়, যার ফলে সেগুলো ছিল সমতল, অর্থাৎ ছাদ সমতল আকৃতির ছিল। সর্বশেষ আমরা যদি আলোচনা করতে যাই সেটা হচ্ছে অলঙ্করণের বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখা যায় যে উমাইয়া মসজিদের মোজাইক অলঙ্করণ অত্যন্ত জমকালো এবং চিত্তাকর্ষক। আমরা উমাইয়া আমলের মসজিদ যখন পড়েছি তখন বলেছিলাম কি যে কম্পারিজন, তুলনামূলক অন্য ধর্মের উপাসনালয় জাঁকজমকপূর্ণ থাকায় সেগুলোর সাথে কম্পেয়ার করে আরো বেশি জাঁকজমকপূর্ণ করে তৈরি করা হয়েছিল উমাইয়া আমলের স্থাপত্যগুলো, এবং যা ছিল জমকালো এবং চিত্তাকর্ষক। তাতে প্রকৃতি এবং নৈসর্গিক দৃশ্য উপস্থাপিত হয়েছে। আর আব্বাসী আমলের মোজাইক ছিল খুবই সাদামাটা এবং বাহুল্য বর্জিত। সুতরাং সর্বোপরি আলোচনার সাপেক্ষে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি, আসলে এই স্থাপত্য বা কোনো কিছু তৈরি, রাজকীয় জিনিসপত্র তৈরি, এটা নির্ভর করে যে কোন শাসকের মন মানসিকতার শাসন করার পদ্ধতি, এই সব কিছুই কিন্তু একটা যেটা স্থায়ী কোনো কিছু সেগুলোর উপরে প্রভাব পড়ে। যেমন আমরা যখন স্থাপত্যের ইতিহাস পড়তে গিয়েছি তখন বলেছি যে প্রয়োজন, শাসকের মনোভাব, তারপরে সহজলভ্যতা, সব কিছু মিলিয়েই সাধারণত স্থাপত্য তৈরি হয়ে থাকে। আর যুগে যুগে এই জিনিসগুলো পরিবর্তিত হতে থাকে, কেননা দিন যখন এগিয়ে যায়। দেখা আজকে যদি আমরা আমাদের দেশের কথাই ধরি তাহলে কি দেখতে পাই যে আগে কি এত সুরম্য অট্টালিকাগুলো তৈরি হতো, এখন যেহেতু সবকিছুই আমরা আমদানি করতে পারি সেই সুযোগ রয়েছে, এবং আমদানি করার ক্ষেত্রে যে সমস্ত বিধিবিধান আছে সেগুলো মেনেই সবাই সবকিছু আমদানি করে, এবং অত্যাধুনিক সুন্দর শুধুমাত্র যেটা আমাদেরই আছে বা পাওয়া যাচ্ছে সেগুলো দিয়ে এখন আর আমাদের স্থাপত্য তৈরি হয় না। সুতরাং যুগে যুগে প্রয়োজন অনুযায়ী সবকিছুর ধারা বদলাবে, এটাই নিয়ম, এবং এইটাই আমি তুলনামূলক আলোচনায় এটাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা রেখে আমরা এই বিষয়ে আলোচনা, আমি যেহেতু সহজ ভাষায় বলেছি তোমরা বুঝতে পেরেছ, এবং সঙ্গে একটা বই যদি পড়ো তাহলে দেখবা এই বিষয়গুলি অনেক পরিষ্কার হয়ে যাবে। এই প্রশ্ন কিন্তু প্রায়ই আসে যে আব্বাসী এবং উমাইয়া আমলের স্থাপত্যের তুলনামূলক আলোচনা করলে দুই আমলের যে শাসন ব্যবস্থার বা শাসকদের যে মনোভাব সবকিছুই কিন্তু এর মধ্যে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সবকিছুই কিন্তু এর মধ্যে পরিষ্কারভাবে ফুটে ওঠে। সুতরাং যখনই আমরা কোনো রাষ্ট্রের অথবা কোনো দেশের অথবা কোনো জায়গার সম্পর্কে জানতে চাইব, তখনই
সেখানকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়গুলো আমাদেরকে আলোচনা করতে হবে এবং এই আলোচনার প্রেক্ষাপটেই বেরিয়ে আসবে যে সে আমলে সংস্কৃতি অথবা অন্যান্য যা কিছু প্রয়োজনীয় তথ্য আমরা সংগ্রহ করতে চাই সেগুলো কতটা কীরকম ছিল সেটা থেকে আমরা অনুধাবন করতে পারি। আশা রাখি তোমরা আমার ক্লাস বুঝতে পেরেছ। সকলে ভালো থেকো, এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সকলকে।